ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসা। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমার রাজীব চলে যাচ্ছে রাজস্থান। মনে অনেক দুঃখ। কোনো অন্য জামা কাপড় পরে ভিডিও বানাবো ভাবলাম, ইচ্ছে নেই। ভুনোর বাবা আবার ভয় পেয়ে গেছে, বলছে ঘরটা চেঞ্জ করতেই হবে। আমি যে তুই যখনই কিছু প্রবলেম হবে বলবি ঘর চেঞ্জ করতে হবে, যেই ঠিক হয়ে যাবে 2 দিন পরে আবার তুই ভুলে যাবি। এই নতুন নাটক তো শুরু হয়েছে। ঘরটা চেঞ্জ করবি যখন করেই নে। কিন্তু কি বলবো বলো, আজকে এই লাইট জ্বলে না। বাথরুমে এক এক সময় টয়লেটে ঢুকে বসি রাত্রিবেলা, পুটুস করে রাত্রিবেলা 1টা 2টোর সময় লাইট অফ হয়ে যায়। কিরকম মানে তখন কিরকম ফিলিংস হয় তোমরা ভাবতেই পারছো। জীবনটা যেন বেরিয়ে যায় ভয়ের চোটে। তো যাই হোক, এইরকম দশা চলে যাচ্ছে বেচারা। ওর নিজেরও মনটা খারাপ, কি করবে, কিন্তু যেতে তো হবেই। ঠাকুরের ব্যাপার, চলে আসবে খুব শিগগিরই, বেশি না, হাতে গোনা। এমনি দেখো, যখন রাগ করি তখন এক একজন এক একজনের উপর মুখ ফুলিয়ে বসে থাকি। 6 মাস কথা বলি না, 2 মাস কথা বলি না, 4 মাস কথা বলি না। 17 বছরে এরকমও হয়েছে যে একবার 1 বছর কথা বলিনি। আর তোমাদের সামনেই তো দেখলে, 1 বছর 2 মাস, সেই যখন সেই ইসেতে ভর্তি হয়েছিলাম, জিমে ভর্তি হয়েছিলাম, প্রায় 1 বছর 2 মাস হয়ে গেছে ওর সাথে কথাই বলিনি। তো এরকম করি, কিন্তু কিন্তু ওটা এক রকমের জিনিস। কিন্তু এই রাজস্থান যাওয়ার সময় জানি না কেন প্রত্যেক বছর দেখেছি, তখন আবার আলাদা একটা ব্যাপার হয়ে যায়। এই আলাদা ব্যাপারটা কোথা থেকে আসে জানি না। তো সকালে যেটা তোমাদের গল্প করছিলাম, কিভাবে আমি ওই টাইমে আমার একটা বান্ধবী, তখন কিন্তু আমি তানিয়ার বাড়িতে থাকতাম না, শ্বেতা বলে একটা মেয়ে, তানিয়ারই বান্ধবী, তানিয়ার খুব ক্লোজড বান্ধবী, তার বাড়িতে এসে উঠেছিলাম। আমার বাড়িতে প্রচুর ঝামেলা হয়েছিল, খোকনের সাথে বাবার সাথে মারামারি লেগে গেছিল। মানে খোকন একবার খেয়ে দিয়ে এসে সে আমার বাবার সাথে ক্যাচাল শুরু করে দেয়। আমার বাবা বলছে আর ঢুকবি না, আমাদের বাড়িতে পা রাখবি না, মানে নানান রকম ঝামেলা। আমি আর টিকতে পারছিলাম না। শিবম তখন 1-1.5 বছরের। কিন্তু কি করব, কিছুদিনের জন্য আমার একটা নিজের শেল্টার। এই অত্যাচার, বাবা খোকনকে এরকম বলে দিয়েছে, তবুও খোকন খেয়ে দিয়ে রোজ সন্ধ্যাবেলা এসে বারান্দায় দাঁড়িয়ে চিল্লা চিল্লি, গালি গালজ, পুরো পাড়ার লোক শুনছে, সারা পাড়ার লোকের সামনে চিল্লা মিল্লি, কি মানে এরকম একটা বিচ্ছিরি পজিশন হয়ে যেত। মানে আমি টিকতে আমার কিছুদিনের জন্য একটা অন্য শেল্টার, একটা কাজ, মানে এরকম একটা দরকার ছিল। আর শ্বেতা হচ্ছে অর্কেস্ট্রা ডান্সার ছিল। মানে ইভেন্টেও ডান্স করতো, কিন্তু অর্কেস্ট্রা ডান্সার বেশি করতো। বাইরে 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 বিহারে, ইউপি, বিয়ে শাদি সব জায়গায় অর্কেস্ট্রা ডান্স প্রোগ্রাম করতো। কিন্তু এখন যেগুলো ইউটিউবে টিভিতে দেখি, মারাত্মক লেভেলের, মানে নিউডিটি, মারাত্মক লেভেলের, মানে ছোট পোশাক, ওই ধরনের কিন্তু ও করতো না। মিথ্যা কথা বলে তো লাভ নেই কারণ নামে। ও কিন্তু ভালো ভালো পোশাক পরেই অর্কেস্ট্রা ডান্স করতো। লেহেঙ্গা, তোমার জিন্স টপ, তারপরে হ্যাঁ শর্ট টপ, একটু হালকা ক্রপ টপ, এরকম পরতো। কিন্তু মানে বেশি না, কেন শ্বেতার খুব ভালো ফ্যামিলির মেয়ে, প্রেম করে বিয়ে করেছে বলে ওর বাবা মা মানে মেনে নেয়নি আর কি। অনেক বছর পর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার 5-6 বছরও যখন ওর ছেলের বয়স, তখন গিয়ে মানে একটু একটু সম্পর্কটা ঠিক হয়েছে। বিশাল বড়লোক প্রমোটারের মেয়ে, কিন্তু ওকে করতে হয়েছে কেন, বিয়ে করার পরে ওর বাবা মা ওর সাথে সম্পর্কই রাখেনি। প্রায় 8-9 বছর সম্পর্ক রাখেনি, তো তখন তো পেট তো চালাতে হবে। তো ওকে করতে হয়েছে। যাই হোক, ওর আর সেরকম কোনো গুণ ছিল না, ওর কিছু শারীরিক প্রবলেম ছিল, কিছু অক্ষমতা মানে ছিল। ওর একটা হাত একটু ছোট, একটা হাতের চেয়ে আরেকটা হাত ছোট, আর একটু মানে নাটা টাইপের, মানে একটু পাঠাগুলো ছোট, মানে একটু দেখতে সুন্দর মুখটা, কিন্তু একটু মানে থাকে না পুরোপুরি বাগুনবির। মানে দেখো, আমি কিন্তু কাউকে ছোট করছি না, আমি বোঝানোর জন্য বলছি, পুরোপুরি ওইরকমও না, আবার কিছুটাও। তো ডান্সটা যেহেতু ও ভালো পারতো, তাই ওটাকেই ওর প্রফেশন করে নিয়েছে। এবার যেহেতু ওর কিছু শারীরিক অক্ষমতা ছিল, আজকালকার তো জানো, ক্লাবে বারে একটু হাইফাই না হলে মানে করে না, অতটা নিতে চায় না। একটু হাইফাই, বেশি গ্ল্যামার, ভালো, খুব বেশি পারফেক্ট, খুব বেশি ফিগার সুন্দর, এরকম ছাড়া এতে নিতে চায় না। তার জন্য হয়তো অর্কেস্ট্রাটাই চুজ করেছিল, নাহলেও ভালো ডান্সার ছিল তো। কোনো কলকাতার কোনো বারে বা ক্লাবেও ডান্স করতে পারতো, কিন্তু আমার মনে হয় ওই প্রবলেমের জন্যই ওর সুযোগ সুবিধা হয়নি অতটা। তো যাই হোক, তো কোনো এক সময় ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল, চিনতাম আমি।
তো ও বলছিল যে আমার একটা পিজি রাখবো, আমার টাকার দরকার, আমি তো ভাড়া ঘর নিয়েছি, আমার 3খানা রুম, তো 3খানা রুম তো আমার লাগে না, আমি আমার হাজবেন্ড থাকি, তা আরেকটা রুম খালি রয়েছে, ওতে একটা পেইং গেস্ট রাখবো, তাহলে আমার মাসে কিছু টাকা হবে, কেউ থাকলে জানাস, এরকম অনেককেইও বলে রেখেছিল। তো আমার হঠাৎ সেটা মনে পড়ে গেল। তো আমি তখন এত যে কি করব, আমার কোনো উপায় নেই। আর শিবম বেশিরভাগ টাইমে আমার পিসি বাবার কাছেই বেশি থাকতো। মানে আমি তো মানে ওখানে আমার ঘরে থাকতাম, কিন্তু আমার বাচ্চারা ওদের পিসি ঠাকুমা আমার বাবার কোলে পিঠেই তো বেশি করে মানুষ। আমার দরকার একদম ছোটবেলায় যখন ব্রেস্ট ফিডিং করতো, তখন কিন্তু 1.5 বছরের মধ্যে ছেড়েও দিয়েছে। কারণ শিবমের বেলায় দুটোর পরে আমার না সেরকম হয়নি আর কি, খুব কম। 6 মাস একটু হয়েছে, তারপরে আর সেরকম হতোই না আর কি, কোনো কারণে শারীরিক প্রবলেম যাই হোক হতোই না। তো তখন আর ব্রেস্ট ফিডিংয়েরও দরকার নেই, তার অনেক আগেই আমার শিবম ছেড়ে দিয়েছে। তো আমি ভাবলাম না, কিছুদিনের জন্য আমাকে এখান থেকে সরে যেতেই হবে, নাহলে আমি পাগল হয়ে যাব, কেউ একটা কিছু একটা করে বসবে, কোন দিন এই হাতাহাতি মারামারি লেগে কার কি সর্বনাশ হয়ে যাবে, কিছু একটা করতেই হবে আমাকে। এই ভেবে তখন আমি শ্বেতাকে ফোন করলাম। শ্বেতাকে ফোন করে বললাম, এই ব্যাপার, আমাকে কিছুদিনের জন্য বাড়ি থেকে সাইডে সরেই যেতে হবে, যাতে খোকন ওরা কোনো খুঁজে না পায়, কিন্তু আমি আমার পিসি ওদের সাথে কন্ট্যাক্টে রাখবো, সেটা খোকন জানতে পারবে না, সবার সাথেই কন্ট্যাক্টে থাকবো, কিন্তু খোকনকে যাতে ওরা না জানায়, খোকন যাতে আমার কোনো খবর না পায়। প্রচণ্ড বাড়াবাড়ি করছে, প্রচণ্ড বাড়াবাড়ি করছে। তো শ্বেতা রাজি হয়ে গেল, ও বলল ঠিক আছে তুই আয়, আর তোকেও কিছু কাজের খোঁজ করে দিচ্ছি, দেখছি আমার অনেক চেনা জানা আছে, এরকম বলল। তারপর তোকে প্রথম 2-1 মাস টাকা দিতে হবে না, তারপর তুই যখন রোজগার করবি তখন আমাকে পিজি হিসাবে ভাড়া মাসে মাসে 2,000 টাকা দিয়ে দিস, আর খেলে আলাদা, খেলে আর একটু বেশি দিতে হবে, আর যদি শুধু থাকিস তাহলে 2,000 টাকা দিলেই হয়ে যাবে। তো এইরকম ভাবে হলো, তো আমি শ্বেতাদের বাড়িতে আসলাম। তো ঠিক আছে, শ্বেতাদের বাড়িতে আসলাম, বাড়ির সাথে কন্ট্যাক্ট ছিল, সবই ছিল। তো এসে থাকতে থাকতে তো ও আমাকে কলকাতারই এক জায়গায় একটা ডান্সের কাজের জন্য জোগাড় করে দিল। আমি তো মানে আমাকে নিয়ে গেছিল, ওর চেনা জানা ছিল, তো আমাকে দেখেই বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জয়েন করে নাও। সেই হোস্ট বলে একটা ছিল, সবার প্রথম আমি মানে জয়েন করেছিলাম হোস্টে। তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার এখানেই বাগুইহাটি, মানে তোমার আরে কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি, বাগুইহাটি ছাড়িয়ে, বাগুইহাটি থেকে তোমার তেঘরিয়ার মিডিলেই ছিল ওটা, আমার যতটা মনে পড়ছে, অনেক বছর আগের কথা তো, 16-17 বছর আগের কথা। যাই হোক, তো এখন তো আমার দূর দূর থেকে এসবের সাথে সম্পর্ক নেই, এখন তো আমি রেস্টুরেন্টেও যাই না, তাই কোনটা যে কোথায় আছে আর ছিল সব মানে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, তো ওখানে করেছিল, তো মাঝে মাঝে আমরা আমি এক আধ দিন ছুটি নিতাম, রবিবার সানডে, তো আমরা যেতাম ডিস্কোতে, পাবে, ওটাও খুবই সামনে ওই এয়ারপোর্টের ওখানে, খুবই চর্চিত একটা। তো সেখানেই আমার সাথে তো গেছিলাম আমি আর শ্বেতা। তো যাওয়ার আগে আমি একটা ড্রেস কিনেছিলাম, কারণ আমি বাড়ি থেকে যেসব ড্রেস নিয়ে এসেছিলাম, বাড়িতে তো অত খুব একটা ভালো ভালো আর ওই সব ডিস্কো পাবে পরার মতন ড্রেস আমার কাছে ছিল না, নর্মাল ড্রেস, আর আমি বারেও যে যেতাম ওই চুড়িদার পরেই যেতাম। আমি কিন্তু যে কাজ করতাম, আমি কিন্তু কোথাও কেউ বলতে পারবে না, কোনো দিন কোনো ছবিতেও কেউ বলতে পারবে না যে আমি কোনো খুব খারাপ, খুব ড্রেস, আমি একটু মডার্ন টাইপের, সেটা একটা আলাদা জিনিস, কিন্তু ইচ্ছাকৃত কোনো এখন যেসব দেখি এক একজন পরে ভিডিও টিডিওতে দেখি, জীবনে কোনো দিন না, আমি ওই ঘাগরা, ব্লাউজ, শাড়ি, চুড়িদার, পাথর বসানো চুড়িদার, এসব পরেই, এমনকি আমি ওয়েস্টার্ন ড্রেসও খুব কম পরেছি, আমি জিন্স টপও খুব কম পরেছি, আমি বেশিরভাগ শাড়ি, ব্লাউজ, ঘাগরা, আগে তো লেহেঙ্গা কম বলতো, ঘাগরাই বলতো, ঘাগরা, এই টাইপের ড্রেসই বেশি পরতাম, চুড়িদার, পাথর বসানো চুড়িদার, কোনো বেশি ডিজাইনার না, ফুল হাতা চুড়িদার, এরকমই বেশি পরতাম। তো যাই হোক, তো কি বলে, তো ওই সব পরে তো আর ডিস্কোতে পাবে যাওয়া যায় না। তো বিশালে গেলাম, তখন মনে হয় বিশাল, বিশাল না বাজার কলকাতা, এই এখানেই যেখানে বৈষ্ণবীকে নিয়ে যাই, এখানে তখনও ছিল বাজার কলকাতা, আরও কি কি ছিল, আমার ঠিক নাম বিশালও কি ছিল জানি না, আমার ঠিক মনে পড়ছে না। তো ওখানে গিয়ে চকলেট কালারের একটা ড্রেস দেখে আমার খুব পছন্দ হয়, 600 টাকার মতন দাম চাইছিল, ব্যাক সাইডটা পুরো নেট,
মানে আন্ডার গার্মেন্টসের স্ট্র্যাপগুলো ভিজিবল হবে আর কি, হালকা হালকা মানে হালকা হালকা ভিজিবল, মানে পেছনটা পুরো নেট, আর সামনের দিকটা বেশ ডিপ করে কাটা, ব্ল্যাক চুমকি দেওয়া, সামনের দিকটা ফ্রন্ট টাইপটা ব্ল্যাক চুমকি দেওয়া, এতটা হাতা, ঠিক এতটা হাতা, হাতাটাও পুরো নেট, আর হাঁটু অবধি, হাঁটু অবধি, খুব বেশি ছোট না, হাঁটুর নিচে অবধিও না, আবার হাঁটুর থেকে খুব বেশি উঁচুতেও না, ওই নি লেন্থ ড্রেসটা আর কি ছিল। আর নেট নেট মতন বেজ কালারের, এখনো আমার মনে আছে, ব্ল্যাক কালারের চুমকি, আর পিছনটা পুরো নেট, আর বেজ কালারের, ব্ল্যাকের নিচেরটা বেজ কালার, বেজ আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনটা দারুণ লাগছিল। আর একটা হিলতলা ব্ল্যাক কালারের, তার সাথে দড়ি বাঁধা জুতো ছিল, দড়ি বাঁধা, এখনো মিশোতে পাওয়া যায়, এখনো সব জায়গায় পাওয়া যায়, দড়ি বাঁধা, এতটা হিল দেওয়া, আগে পরতাম হিল, এতটা হিল দেওয়া একটা শু, ওটা কিনে পরেছিলাম। আর তখন চুলটা ছিল বেশি না, এই এতটা বড়, এতটা বড় ছিল, হালকা হাইলাইট করানো, হালকা হাইলাইট করানো ছাড়া চুল, তার সাথে হালকা ব্লু কালারের একটা লেন্স ছিল, ওটা কাজে লাগতো আমার কাজের জন্যই, ওই হালকা ব্লু কালারের লেন্স, হালকা মেকআপ, হালকা মেকআপ, আর তখন সিঁদুর শাঁখা পরতাম না, সিঁদুর শাঁখা তখন পরতাম না, হাতে একটা ঘড়ি, আরেক হাতে একটা ব্রেসলেট, গলায় একটা কিছু ছিল না, মনে পড়ছে না, আর ওই জুতো আর ওই ড্রেসটা ওইটা। আর সেই দিনই রাজীব, সেদিনই রাজীব আমাকে দেখেছিল, আমি ডান্স করছিলাম, অত্যাধিক উন্মাদপনা ডান্স করছিলাম, একদম মন থেকে ডান্স করছিলাম, আমি খুব ভালো ডান্স করতাম একটা টাইমে, এখন কিছুই পারি না গো, এখন যেগুলো করি ওগুলো পাগলাম, ডান্স বলে না ওগুলোকে, এখন আর কিছু পারি না, খুব সুন্দর ডান্স করছিলাম। আর মাঝে মাঝে ডিস্কোটা সেট আপ চেঞ্জ করতো, একদম প্রথমে যখন আমরা গেছিলাম তখন চারিদিকে কাচ দেওয়া, চারিদিকে কাচ দেওয়া আয়নার মতন, এক নিজের মুখ তোমরা আয়নায় দেখতে পারবে, অন্য কেউ তোমাদেরকে আয়নায় দেখতে পারবে, মানে এরকম। তারপরে পরে আবার সেট আপ চেঞ্জ করেছিল, এক এক সময় সোফার, তখন আবার গদি গদি মতন সেট আপ করেছিল, এক এক সময় এক এক রকম সেট আপ করতো দেখতাম, মাঝে মাঝেই চেঞ্জ করতো, বছরে 2 বছরে 4 বছরে। তো ওইটা শুরুর দিক, পরে দেখেছি চেঞ্জ করতে, ওইটা তো প্রথম প্রথম যাওয়া প্রায়। তো তার অনেক আগে একবার গেছিলাম খোকনের সাথে, ওটা একটা আলাদা ঘটনা। যাই হোক, আমরা ভেবেছিলাম রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ভেবে ঢুকে পড়েছিলাম, যাই হোক এক জায়গায় গেছিলাম এয়ারপোর্টে, যাই হোক ওটা পরে বলবো। সেদিনই রাজীব আমায় প্রথম দেখে, আর লাভ অ্যান্ড ফার্স্ট সাইডে পড়ে যায়। তো চলো আজকে এইটুকুনি, আবার বাকি গল্প আরেকদিন করবো, কারণ একদিনেই যদি সব বলে ফেলি তাহলে বাকিটা কবে বলবো।